নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি আজকে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব আপনাদের সামনে। আপনারা যারা জানেন, আমি ঠাকুরের বই পাঠ করি বা স্বামীজি বা মা সারদা দেবীর বই পাঠ করি আপনাদের সামনে। আবার মাঝে মধ্যে আমি আমার জীবনের কিছু কিছু অভিজ্ঞতা শেয়ার করি, সব রকম। আমি বারবারই বলি, আমার চ্যানেলটার নাম লাইফ এক্সপিরিয়েন্স অফ শ্রাবণী। তো আজকে আমি আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। এখন যে সাংঘাতিক একটা দুর্ঘটনা ঘটে গেল, কত মানুষের মৃত্যু হলো, কিন্তু ঈশ্বর যে আছেন আমার মনে হয় এটা আবারও প্রমাণ হলো যে একজন মানুষ বেঁচে ফিরলেন। এবং এর মাধ্যমে না, আমরা শুধু যে ঈশ্বর আছেন এটাই যে প্রমাণ হলো তা নয়, এর মাধ্যমে আমরা অনেক কিছু প্রমাণ পেলাম যে প্রত্যেক মানুষই তার একটা নির্ধারিত সময়সীমা নিয়ে আসেন পৃথিবীতে, যে যতটা সময়সীমা নিয়ে আসেন তত দিনই তিনি বাঁচেন আর কি। তো আমরা এটা থেকে প্রমাণ পেলাম আবারও যে রাখে হরি তো মারেকে। কারণ সত্যি কথা বলতে কি, ঈশ্বর যদি না রাখতেন তাহলে এতগুলো মানুষের মধ্যে ওই একজন মানুষের কিন্তু প্রাণ থাকতো না, সে প্রাণ ফিরে পেত না। এবং ঈশ্বর যে আছেন আর একটাও আমি প্রমাণ পেলাম, সেটা হচ্ছে যে গীতা যে ছিল ওই প্লেনটার মধ্যে, একদম সমস্ত কিছু ধ্বংসের পরেও গীতাটার মধ্যে কিন্তু কোনো পাতা ছেড়েনি, কোনো পুড়ে যায়নি, কোনো অংশ কিছু না, একদম পুরো ঠিকঠাক আছে। এগুলো না মনের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগায় যে এত কিছুর মধ্যে এই একজন মানুষ কি করে বেঁচে ফিরল। আমি আমার এর আগেও আর এক জায়গায় আমি একটা খবরের শিরোনামে পেয়েছিলাম যে একটা বাড়ি ভেঙে পড়েছে, তার মধ্যে অনেক দিন আগেকার কথা বলছি এটা, যে তার মধ্যে একটা বাচ্চা একটা ঝুড়ি চাপা পড়ে কিন্তু বেঁচে গিয়েছিল। তো এখানে আবারও এই বারবারই প্রমাণ হয়। আর আমি আমার প্লেনের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি যে বেশ কয়েকবারই যখন আন্দামানে গিয়েছিলাম প্লেনে চেপে গেছিলাম, আবার এই সিঙ্গাপুরে যখন গিয়েছিলাম তখনও প্রায় অনেকবারই আমার কোথাও দূরে যাওয়া আসা হলেই অনেকবারই প্রায় প্লেনে চাপার অভিজ্ঞতা রয়েছে। সেইখানে আমি অনেক কিছুই বলতে ইচ্ছা করে, কিন্তু আমি কতটুকু মন থেকে বলতে পারছি আমি নিজেও বুঝতে পারছি না। একটা ভীষণ কষ্ট মনের মধ্যে রয়েছে যে এতগুলো মানুষ যারা ওই হস্টেলে যারা পড়ুয়া ছিল, ডাক্তারি পড়ছিল বা ডাক্তার, তারা হাঁটছিল নিশ্চিন্তে বসে। তারা কি তখন ভাবতে পেরেছিল যে আমাদের সেই শিয়রে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে? এরম তো তারা ভাবতে পারেনি। তো তাদের ওইভাবে যে মৃত্যু হলো, এগুলো না অনেক রকমের প্রশ্ন মনকে তাড়া করে বেড়ায়। জানি না, যখন এই যে দেখুন, আমি যে এটা হচ্ছে এই হালফিল আমরা যখন লাদাখ থেকে ফিরছিলাম, এটা মনে হয় সেই সময়কার ভিডিও, যখন ফেরার সময়কার এটা। আমরা বারবারই বলি যে আমি 14ই এপ্রিল ফিরে এসেছি, তার আগে কাশ্মীর গিয়েছিলাম, কাশ্মীর থেকে লাদাখ হয়ে আমরা ফিরেছি। তো সেই কিছু প্লেনে বা এয়ারপোর্টের অভিজ্ঞতা আমি তুলে ধরছি। ওখানকার আমি একটা আমার ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা না যখন ফিরছিলাম তখন দিল্লিতে আমাদের লেট করলো, এয়ার ইন্ডিয়াতেই ফিরছিলাম। তো আমরা যখন না ওই রকমই প্লেনটা, আমি তাই ভাবি যে এবারে যে আমাদের সাথে যে সব ঘটনা ঘটেছে, এখন না ভাবলে মনে হয় যে সেই সময়ও কিন্তু আমাদের প্লেনটা নামবার সময় যখন এতে নামবে, দিল্লিতে নামার সময় কিন্তু সঙ্গে সঙ্গে ল্যান্ড করলো না, কোনো সিগন্যাল পাইনি বা এরকম কিছু ব্যাপার হবে, অনেকক্ষণ ঘুরে এসে তারপরে আবার দাঁড়ালো। সেই কারণে ওইখানে তো দেরি হলো, উপরন্ত এয়ারপোর্টে দেরি হলো। এইসব নানান কারণে আমরা কিন্তু দিল্লি থেকে যে আমাদের কলকাতাগামী ফ্লাইটটা আমরা ক্যান্সেল হলো। কিন্তু যেহেতু ওটা ওনাদের ফল্ট ছিল, এয়ার ইন্ডিয়ার, সেই জন্য আমাদেরকে আবার পরের দিন সকালবেলা টিকিট দেওয়া হলো। আমরা কিন্তু সারা রাত ওই এয়ারপোর্টে বসেছিলাম। হ্যাঁ, তো এখানে এয়ারপোর্টের অনেকটা ছবি দেওয়া রয়েছে। আমরা দিল্লি এয়ারপোর্টে সারা রাত বসে আবার সকালবেলা 7টা কতর ফ্লাইটে আমরা ফিরলাম আর কি কলকাতায়। তো এরকম অভিজ্ঞতা আমার এর আগেও হয়েছে। বারবারই বলি যে আমি সিঙ্গাপুরে, কিন্তু ঈশ্বর মাথার উপর আছেন সব সময়। দেখি আমরা কিন্তু আটকা পড়লেও আমরা কিন্তু সেইভাবে ভুগি না, ঈশ্বর সবসময় আমাদেরকে কিন্তু বাঁচিয়ে দেন। তো আমার এখন মনে হচ্ছে যে ওই আমাদের ফ্লাইটটাও কিন্তু যখন ওরমভাবে ক্যান্সেল হয়ে গেল, আমরা তখন ওই রকম ওনারা এসে বললেন যে এটা তো আপনাদের কোনো ফল্ট নেই, আমাদের একটা গণ্ডগোল হয়েছিল, সেই জন্য আপনাদের পরের দিনের সকালের টিকিটটা আর কি করে দেওয়া হলো, যে পরের দিন সকালে আমরা আবার ওই অন্য ফ্লাইটে আমরা কলকাতায় এসে পৌঁছলাম। তো সেই সময় একজন সেবিকা আর কি, বিমান
সেবিকা যারা, সেই রকম একজন মানুষের সাথে আমাদেরই এক আত্মীয়ের পরিচয় ছিল। সে না ওই রাত্রিবেলায় ফোন করে সমস্ত কিছু, আমরা তো ওইখানে জানেন, যারা জানেন ফ্লাইটে মানে এয়ারপোর্টের খাবারের কি দাম, হ্যাঁ, তো আমরা প্রায় 7-8 জন ছিলাম। আমরা মানে ভাবছি যে ওই এক কাপ কফি 120 টাকা, তারপরে একটা ছোট্ট বার্গার 400 টাকা, তা সেটা খেয়ে কার পেট ভরবে? সেই জন্য সবাই বললো দরকার নেই। আমাদের কাছে ছাতু ছিল, ছাতুগুলো শরবত করে খেয়ে নিলাম, দিয়ে আর এমনি একটুখানি ওই তাও কফি একবার কিনে খেয়েছি। সারা রাতের ব্যাপার। তখন যখন ওই যে বলছি একজন পরিচিত, তার নামটা আমি ভুলে গেছি, কিন্তু আমাদের এক আত্মীয়ের পরিচয় ছিল আর কি ওর সাথে। তো আমার এই মানে মনে পড়ছে এখন সমস্ত ঘটনা, যে ও না ওর খাবার ওই মানে ফ্লাইটে ওদের যে খাবার দেওয়া হয় সেইখান থেকে নিজের খাবারটা প্লাস আরও এক্সট্রা কিছু, ওদের এক্সট্রা অনেক হয়ে যায় নাকি, সেইখান থেকে খাবার এনে আমাদেরকে কিন্তু প্রায় ভোর রাত্রে, তখন 3টে বাজে এরকম, তো এয়ারপোর্টে আমরা বসে আছি, আমাদের মনে হচ্ছে না যে 3টে বাজে, যেন মনে হচ্ছে এই তো গল্প করছি সময়টা কেটে যাচ্ছে, কি সেই সময় কিন্তু ও এসে আমাদের খাবারটা দিয়েছিল। তো এরকমই ওরা না সব সময় চেষ্টা করে মানুষকে কিভাবে সাহায্য করবে, যারা বিমান সেবিকা বা পাইলট, হ্যাঁ, কোনোভাবেই আমার অভিজ্ঞতা দিয়ে বলি, যেন কোনোভাবেই কিন্তু ওদেরকে কোনো দোষ দেওয়া যায় না, কোনো কিছু ক্ষতির জন্য কিন্তু ওরা কোনোভাবে দায়ী না। ওরা কিন্তু চাইলেই নিজেদের, আমার মনে হচ্ছে যে এই যে ফ্লাইট মানে এইভাবে যে প্লেনটা দুর্ঘটনাগ্রস্ত হলো, এর মধ্যে কিন্তু পাইলট বা ওই বিমান সেবিকাদের কোনো রকম কিন্তু দোষ নেই, কারণ তারা কিন্তু চাইলেই, তারা যেহেতু ট্রেনিংপ্রাপ্ত, তারা কিন্তু চাইলেই নিজেদের বাঁচাতে পারতো, কিন্তু তারা দেখুন নিজেদের না বাঁচিয়ে অতগুলো মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে নিজেরাও তো শেষ হয়ে গেল, তাই না? এটা ভাবলে মানে ভীষণভাবে কষ্ট হয়। এখন তো ইউটিউবে মানে সমস্ত ওই পাইলট বা বিমান সেবিকাদের ফটোগুলো আসছে, এত মন খারাপ লাগছে, ছোটো ছোটো বাচ্চা মেয়েরা। আমার এই কয়েকবার প্লেনে চাপার অভিজ্ঞতা থেকে আমি বলি, মানে তারা কত সুন্দর ব্যবহার করে এবং তারা প্রতিটি মানুষকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে, যাতে প্রত্যেকটা মানুষকে তারা সাহায্য করতে পারে। তো কোনোভাবেই কিন্তু আমার যেটা মনে হয় যে কোনোভাবে কিন্তু তারা কোনোভাবে দায়ী না। আর ওই যে বললাম, প্রত্যেকটা মানুষই একটা নির্দিষ্ট মানে